নমস্কার বন্ধুরা, প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো। শুরুতেই শিরোনাম। সীমানা ছাড়িয়ে মানবিকতা, অনুপ্রবেশকারী মৎস্যজীবীদের মুক্তি দিল ভারত এবং বাংলাদেশ সরকার। প্রকাশ্য মঞ্চে দিলীপের প্রতি সৌজন্যক্রমে বাড়ছে শুভেন্দুর। দিল্লির কি নির্দেশে নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? এই জল্পনা ঘরে এবং বাইরে। এসআইআর নিয়ে 7টি নির্দেশ। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের তৎপরতা নির্বাচন কমিশনের। বিজেপির প্রচারে গেলে বেঁধে রাখার নিদান তৃণমূল বিধায়কের। ভোটের মুখে বর্ধমানে হুঁশিয়ারির রাজনীতি। ঠাসা কর্মসূচি নিয়ে ফের কলকাতায় শাহ। হোটেলে পৌঁছেই শ্রমিক এবং শুভেন্দুর সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক। কুলফিতে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল অ্যাজবেস্টারের শেডও। এরপরে আসি বিস্তারিত খবরে। সীমানা ছাড়িয়ে মানবিকতা, অনুপ্রবেশকারী মৎস্যজীবীদের মুক্তি দিল ভারত এবং বাংলাদেশ সরকার। অসাবধানতার বশে আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে যে সকল মৎস্যজীবী ভারতে বা বাংলাদেশে প্রবেশ করেছিলেন তাদের মধ্যে 23 জনকে বৃহস্পতিবার মুক্তি দিয়েছে সে দেশের সরকার। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগে আটক হওয়া 128 জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে ভারত সরকার। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে, এই দেশের মৎস্যজীবীদের মানসিক এবং জীবিকার উদ্বেগের কথা মাথায় রেখে তাদের সঙ্গে জলযানগুলিও ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অজান্তে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের প্রতি বাংলাদেশ কর্তৃপক্ষ গ্রেপ্তার করে। একইভাবে ভারতীয় কর্তৃপক্ষও বাংলাদেশের মৎস্যজীবীদের গ্রেপ্তার করেছিল। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সরকার 23 জন ভারতীয় মৎস্যজীবী এবং 128 জন বাংলাদেশি মৎস্যজীবী তাদের জলযানগুলিকে মুক্তি এবং প্রত্যাবর্তন সফলভাবে সম্পূর্ণ করেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে জেলে থাকাকালীন ভারতীয় মৎস্যজীবীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে কড়া নজর ছিল দেশের হাই কমিশনের। তাদের জ্যাকেট সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত সরকার ভারতীয় মৎস্যজীবীদের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়। প্রায় 3 মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভারতীয় মৎস্যজীবী ঢুকে পড়েছিল 5টি বাংলাদেশি ট্রলার। সেই সময় আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাদের আটক করে। এরপরে যে খবরে আসি, প্রকাশ্যে মঞ্চে দিলীপের প্রতি সৌজন্যক্রমে বাড়ছে শুভেন্দুর। এটি কি দিল্লির নির্দেশে নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? জল্পনা বাড়ছে ঘরে এবং বাইরে। দিলীপ নিজেও আগের চেয়ে সংযত। কোনো সতীর্থ সম্পর্কে বাঁকা মন্তব্য করা থেকে বিরত থাকছেন। কোনো দলীয় কর্মসূচিতে ডাক না পেলেও তা নিয়ে বিরূপ মন্তব্য করছেন না। কখনো সম্মানীয় বলে সম্বোধন, কখনো বর্ষিয়ান নেতা। দুদিনে 3 বার প্রকাশ্যে মঞ্চে থেকে দিলীপ ঘোষের প্রতি গভীর সৌজন্য প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। এর কারণ কি? জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির ভিতরে এবং বাইরে। প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি নয়, কিন্তু একান্ত আলোচনায় ব্যাখ্যার কমতি নেই। গত 27 এবং 28 জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কর্মসূচি ছিল দুর্গাপুরে। 27 তারিখ রাতে দুর্গাপুর চিত্রায়ন ময়দানে কমল মেলার মঞ্চে এবং 28 তারিখ দুপুরে ওই মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে শুভেন্দু এবং দিলীপ একসঙ্গে ছিলেন। নেতাস্থানীয়দের নামে একে একে বলার সময়ে প্রথম দিন শুভেন্দু বলেন, উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, আমাদের বর্ষিয়ান নেতা মাননীয় দিলীপ ঘোষ। দ্বিতীয় দিনেও প্রায় একই রকম শব্দ আচরণে তিনি বলেন, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ মাননীয় দিলীপ ঘোষ। সেখানেই শেষ নয়, 2024 সালে লোকসভা নির্বাচনে ভোটের দিনগুলিতেও কোনো বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছিলেন। সেই তালিকা শোনাতে গিয়ে নীতিশ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, প্রণয় টুডুর নাম শুভেন্দু বলেন পদবী জুড়েই, কিন্তু দিলীপের ক্ষেত্রে বলেন মহেশ্বরে আক্রান্ত হয়েছিলেন দিলীপ দা, পদবী জুড়ে নয়, দাদা সম্বোধন। আর ঘাটা লোকসভা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার কথা বলতে গিয়ে শুভেন্দুর নাম পদবী বা দাদা ভাই কিছুই বলেননি, শুধু বলেন কেশপুর আমাদের ঘাটালের প্রার্থী আক্রান্ত হয়েছিলেন। বিজেপির অন্দরে দিলীপ এবং শুভেন্দুর সম্পর্ক বরাবরই মধুর,
কিন্তু সম্প্রতি অমিত শাহ কলকাতা সফরে এসে দিলীপকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনেন। তখন থেকে বিজেপির অন্দরে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী সম্পর্ক নিয়ে জল্পনা নতুন করে শুরু হয়েছিল। শুভেন্দু দিলীপের প্রতি ক্রমবর্ধমান সৌজন্য সেই জল্পনা আরও বাড়িয়েছে। দিলীপের সঙ্গে দূরত্ব মিটিয়ে নেওয়ার কোনো বার্তা কি উচ্চতর নেতৃত্বের কাছ থেকে পেয়েছেন শুভেন্দু? এ প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর বিজেপির কোনো নেতা দিতে চান না, কারণ তাতে শুভেন্দু আর দিলীপের মনোমালিন্যের তত্ত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। তবে রাজ্য বিজেপির প্রথম সারির এক নেতা জানাচ্ছেন, এমন কোনো স্পষ্ট নির্দেশ নেই। তবে কলকাতার বৈঠক করতে এসে শাহ যখন দিলীপকে ডেকে নিয়েছিলেন, তখনই সর্বত্র বার্তা চলে গিয়েছিল। সকলে বুঝে গিয়েছিল তাদের প্রত্যেককে আপাতত পারম্পরিক সম্মান রেখে চলতে হবে। এরপরে যে খবরে আসি, এসআইআর নিয়ে 7টি নির্দেশ। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের তৎপরতা নির্বাচন কমিশনের। এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। কলকাতায় রয়েছে কমিশনের ফুল বেঞ্চ। বর্তমান বঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজে শুনানি প্রক্রিয়া চলছে। এই শুনানি প্রক্রিয়াতেও একাধিক অভিযোগ উঠছে। নির্বাচন কমিশন আনম্যাপ ও লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে প্রচুর মানুষকে নোটিশ পাঠিয়েছে। তাতেই সন্দেহ তৈরি হয়েছে, এই প্রচুর মানুষের শুনানি করার পরে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কিনা। কিন্তু নির্ধারিত দিনে কাজ শেষ করতে তৎপর কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্বাচন কমিশন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। নির্বাচন কমিশনের লক্ষ্য একটাই, নির্ধারিত সময় অর্থাৎ 14ই ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা। তবে এসআইআরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের কথায়, যে পরিমাণ মানুষকে শুনানিতে ডাকা হয়েছে তাতে নির্ধারিত সময়ে অর্থাৎ 14ই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে কমিশন নির্দেশিকা জারি করে স্পষ্ট করে দিয়েছে, ডেডলাইন মানতে তারা তৎপর। এরপরে যে খবরে আসি, বিজেপি প্রচারে গেলে বেঁধে রাখার নিদান তৃণমূল বিধায়কের। ভোটের মুখে বর্তমানে হুঁশিয়ারির রাজনীতি। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই হুমকি এবং পাল্টা হুমকিতে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। সেই উত্তাপে নতুন করে এবার পূর্ব বর্ধমান বিজেপি প্রচারে গেলে কর্মীদের বেঁধে রেখে প্রশ্ন করার নিদান দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। শুক্রবার বিকেলে বর্ধমান শহরের বড় নীলপুর মোড়ে এক জনসভা থেকে এই বার্তা দেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। মঞ্চ থেকে দলীয় কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্য, যারা বিজেপির হয়ে প্রচারে যাবেন তাদের ধরে রেখে প্রশ্ন করতে হবে, নরেন্দ্র মোদীর আমলে কেন বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, কেন বাংলার মানুষ নিজের ভাষায় কথা বলতে পারবে না। হুঁশিয়ারির সুরে তিনি যোগ করেন, চাইলে আমরা কি না করতে পারি, 5 মিনিটে বিজেপির মিটিং বন্ধ করে দিতে পারি। সভা থেকে রাজনৈতিক সমীকরণ টেনে খোকন দাস দাবি করেন, গোটা বাংলা থেকে বিজেপিকে 30টির বেশি আসন পেতে দেব না। ওনার বক্তব্য, বিজেপির এমন কোনো বিধায়ক নেই যিনি নিশ্চিতভাবে বলতে পারেন যে তিনি নিজের কেন্দ্র থেকে জিতবেন। ভোট ঘোষণার পর বিজেপি বিধায়করা দলে দলে তৃণমূলে যোগ দেবেন, এরকমই মন্তব্য করেন তিনি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, বাংলায় হিংসার রাজনীতির সূচনা করেছিল সিপিএম, আর এখন তা লালন করছেন তৃণমূল। প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, অথচ পুলিশ এবং প্রশাসন নীরব দর্শক। তারা কার্যত শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। তার দাবি, ভোটের মুখে আতঙ্ক তৈরি করতেই বিজেপিকে এভাবে দমিয়ে রাখার চেষ্টা চলছে। এরপরে যে খবরে আসি, ঠাসা কর্মসূচি নিয়ে ফের কলকাতায় শাহ। হোটেলে পৌঁছেই শ্রমিক এবং শুভেন্দুর সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক। লক্ষ্য 26শে বাংলা দখল। স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দল। তৃণমূলের কথা অনুযায়ী বাংলায় ডেলি প্যাসেঞ্জারে শুরু করেছে মোদি এবং শাহ। কয়েকদিনের ব্যবধানে ফের কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে হোটেলে পৌঁছেই রাজ্যের 3 শীর্ষ নেতা অর্থাৎ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক সারেন তিনি। সেখানে ছিলেন বাংলার পর্যবেক্ষকরাও। 26শে নির্বাচনকে পাখির চোখ করে কয়েক মাস আগেই বঙ্গ সফর শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। মন্দিরে গিয়েছেন, সভা করেছেন। মূল উদ্দেশ্য একটাই, বাংলার মানুষের মন বুঝে সেই মতো করে রণকৌশল ঠিক করা। ঠিক কী আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবিস্তারে কথা বলেছেন শাহ। এরপরে যে খবরে আসি, কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ।
উড়ে গেল অ্যাজবেস্টারের শেডও। মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপি থানার অন্তর্গত ছামনাবনী গ্রামে। স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এতটাই তীব্রতর ছিল যে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতি হয়। গাড়িটি একটি অ্যাজবেস্টারের শেডের নিচে রাখা ছিল। সেই শেডটিও ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতা কুতুবুদ্দিন বলেন, গতকাল রাত 1টা নাগাদ বিস্ফোরণ হয়। তীব্র বোমার আওয়াজ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লোকজন আমার কাছে ছুটে আসে। দোকান ও গাড়ি তছনছ হয়ে গিয়েছে। এর আগেও আমার বাড়িতে একবার বোমাবাজি হয়েছিল, প্রমাণ হয়েছিল। এখানে থেমে না থেকে তিনি আরও অভিযোগ করেন, যারা বিস্ফোরণ ঘটিয়েছে তারা আইএসএফ, কংগ্রেস করে। আমরা চাইছি যারা করেছে তাদের খুঁজে বের করতে হবে। ভোটের আগে এভাবে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।